উচ্চ মাধ্যমিক পাশ করেই জুটেছে প্রথম শ্রেণীর চাকুরি, অথচ নিয়ম হলো ন্যূনতম স্নাতক পাশ ছাড়া এই পদে যাওয়ার সাধ্য নেই কারো। কিন্তু এই অসাধ্য সাধন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 থেকে 15 জন কর্মচারী। তৃতীয় শ্রেণীর হয়েও এখন তারা রীতিমতো প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চেয়ার দখলের পাশাপাশি অর্থ তুলে নিচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। 5 আগস্টের পর বদলি পদোন্নতির ঝড় বইছে এই সংস্থাটিতে। এনটিভির অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। রাজধানীর মহাখালী অঞ্চল 3 ও 9 কার্যালয়ে উপকর কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আলীর খোঁজে এনটিভি টিম। নগর ভবন সূত্র বলছে, উচ্চ মাধ্যমিক পাশ করা এ ব্যক্তি 27 জনকে পেছনে ফেলে রহস্যময় কারণে প্রথম শ্রেণীর কর্মকর্তা বনে গেছেন। নিয়ম অনুযায়ী যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন তাও নেই এই কর্মকর্তার। প্রথম শ্রেণীর কর্মকর্তার চেয়ারে বসা মোহাম্মদ আলীর বক্তব্যে উঠে আসে তার শিক্ষাগত যোগ্যতার ঘাটতি ও অভিজ্ঞতা না থাকার বিষয়। কোন সাবজেক্টে করেছেন? এলএলবিটা হচ্ছে গিয়ে ওই যে আপনার ল। এলএলবি ফুল ফর্ম এলএলবিটা হচ্ছে গিয়ে ওই যে আপনার আইনের যে ফুল ফর্মটা কি? এলএলবি মানে কি, মানে পুরোটার মানে কি? এলএলবিটা হচ্ছে গিয়া একটু এখন আসলে আমি সিটি কর্পোরেশনের ডাটা বলছে আপনি ইন্টারমিডিয়েট পাস। হ্যাঁ হ্যাঁ 5 আগস্টের পর পদোন্নতি, বদলি আর তদবিরে ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলছে অস্থিরতা। গত 4 মাসে রদবদলের ঘটনা ঘটেছে প্রায় 1.5 শতাধিক। রাজনৈতিক পরিচয় গোপন করে অনেকে হয়ে গেছেন সহকারী সচিব, যার উদাহরণ সাবেক শ্রমিক লীগ নেতা খালেক মজুমদার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে ছড়ি ঘুরাচ্ছেন নগর ভবনে। আপনি শ্রমিক লীগে ছিলেন কিনা? হ্যাঁ ছিলাম। তাহলে আপনি 5 আগস্টের পরে কিভাবে ইয়াতে আসলেন, মানে এই পদোন্নতি কিভাবে পেলেন? এখন পদোন্নতির জন্য তো আমি আবেদনও করি নাই বা তদবিরও করি নাই। কর্তৃপক্ষ দিয়েছে, কর্তৃপক্ষ ভালো বলতে পারে। তৃতীয় শ্রেণী থেকে হঠাৎ করে সহকারী সচিব পদে আসীন হওয়া দ্বীন ইসলামের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তার যোগ্যতারই মূল্যায়ন করেছেন। আমি সহকারী সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। পদোন্নতির বিষয়টা একটা প্রতিনিধি বাছাই কমিটি টেক কেয়ার কথা বলছেন। আর পদোন্নতির বিষয়ে কথা বলার টেক কেয়ার আমার নাই। আপনার সাথে সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে কথা বলার দায়িত্ব আমি আপনার লিস্টের ব্যাপারটা এলে আপনি আমার জানার বিষয় না। এমন উদ্ভট পদোন্নতি আর তদবির বাণিজ্য নিয়ে আমরা জানতে চাই ঢাকা উত্তর সিটির দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিকীর কাছে। কিছু কিছু ব্যতিক্রম হয়, কিন্তু সেটাকে আমরা সাময়িক একটা ধরেন ইমার্জেন্সি প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আমরা করি। কিন্তু যদি পদোন্নতি যোগ্য না হয়ে থাকেন আর তারা এই অতিরিক্ত দায়িত্ব দিয়ে থাকে, সেগুলোকে আমরা দেখে বিচার বিশ্লেষণ করে আমরা রিভাইজ করব। পদোন্নতি আর বদলির অসঙ্গতির ব্যাপারে কথা বলেন স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ। সিটি কর্পোরেশনগুলোতে একদম স্থায়ী দায়িত্বে কাউকে নিয়োজিত করার কথা ভাবছি। খুব দ্রুতই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি স্থায়ী নিয়োগটা হয়ে গেলে এই যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সরকারি আইন বলছে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক এবং কোনো ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি। কিন্তু সাম্প্রতিক সময়ে যাদের পদোন্নতি দেয়া হয়েছে তাদের যেমন শিক্ষাগত যোগ্যতার ঘাটতি, তেমনি নেই অভিজ্ঞতা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করেছে ডিবি। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে। মতিউরের ছেলে গত বছর 12 লাখ টাকা দামের একটি কোরবানির ছাগলের ছবি ফেসবুকে পোস্ট করার পর বিতর্ক শুরু হয়। ছবিটি ভাইরাল হলে মতিউরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে 6 জানুয়ারি মতিউর ও তার স্ত্রীর সন্তানদের বিরুদ্ধে আলাদা মামলা করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেয়। রায়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, বেগম জিয়ার পরিবার এবং বিএনপির রাজনীতিকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করে সাজা দেওয়া হয়েছিল, যা আজ প্রমাণিত হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুনানি শেষে চূড়ান্ত রায়ের জন্য দিন ধার্য ছিল। বুধবার সকালে রায় ঘোষণা করে আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। যেহেতু দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি, তাই বেগম জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয় আদালত। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম জাজমেন্টই এখানে হয়েছে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এবং আরও বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। রায়ের পর আসামি পক্ষের আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসা পরায়ণ হয়ে যে এই সাজা দেওয়া হয়েছিল, তা প্রমাণিত হয়েছে আপিল বিভাগের রায়ের মাধ্যমে। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি। এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল, সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন। পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝব। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ এবং ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন। 2018 সালের 18 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেদিনই বেগম জিয়াকে কারাগারে নেওয়া হয়। পরে হাইকোর্ট বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করে। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্টে কোনো দুর্নীতির ঘটনাই ঘটেনি। তাহলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্য আসামিদের কোন প্রেক্ষাপটে, কোন বিবেচনায় সাজা দেওয়া হয়েছিল? সেই প্রশ্ন ছিল আসামি পক্ষের আইনজীবীদের। রাজনৈতিক উদ্দেশ্যে আর যাতে কোনো মানুষকে হয়রানির শিকার হতে না হয় এবং সাজা খাটতে না হয়, সেই প্রত্যাশাই সর্বসাধারণের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হাইকোর্ট গতকাল খালাস দিলেও বেল বন্ড কেন্দ্রীয় কারাগারে এখনও পৌঁছায়নি। বাবরের পিএস মোহাম্মদ হায়দার জানিয়েছেন, আজকে তিনি কারাগার থেকে ছাড়া পাবেন না। গতকাল হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ খালাস দেন। 2004 সালে হাইকোর্টে CUFL ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই অস্ত্র চালানটি সমুদ্র পথে আনা হয় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। এই ঘটনায় অস্ত্র আটক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়। এর আগে অস্ত্র আটকের মামলায় বাবরকে খালাস দেয় হাইকোর্ট। জুলাই অভ্যুত্থানে পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা জানান, 1 লাখের বেশি তরুণকে আনসারে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
চট্টগ্রামে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে পুলিশ আদালতে হাজির করে আওয়ামী লীগের এই দুই নেতাকে এ সময় মিরসরাই ও জোরারগঞ্জ থানার 8টি মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। হামলা ভাঙচুর সহ বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক আইন ও দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের হয়েছে। এছাড়া একই সময় পৃথক 5 মামলায় আদালতে তোলা হয়েছে সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদীকে। তাকেও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। হত্যা, বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে, ফলে হাজারো প্লট গ্রহীতা সরকারি প্লট নিয়ে পড়েছেন বিপাকে। এ নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না তারা। তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে গত 15 বছরেও এসব আবাসিক এলাকার অধিকাংশ প্লট নিয়ম ভেঙে বরাদ্দ দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে তৎকালীন কর্তৃপক্ষের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেখে যে কারো মনে হবে চট্টগ্রামের কোনো বনাঞ্চল, আসলে এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর আবাসিক প্রকল্প। লটারির মাধ্যমে অনেকে প্লট পেয়েছিলেন, স্বপ্ন ছিল নিজের বাড়ি তৈরি করা, কিন্তু সবকিছুই এখন দুঃস্বপ্ন তাদের। সিডিএর এমন কর্মকাণ্ডে 1800 প্লট গ্রহীতা অনেকটাই হতাশ। জানা যায় 2007 সালে চট্টগ্রামের পাঁচলাইশ ও কোয়াশ এলাকায় আবাসিক এলাকা গড়ে তোলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নিরাপত্তা, জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থায় মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এছাড়া কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে 52 একর জায়গার উপর কর্ণফুলী আবাসিক এলাকাটিও বরাদ্দ দেওয়া হয় 1994 সালে। সেটিরও একই অবস্থা, কোনোটি আজও আলোর মুখ দেখেনি। প্লট বুঝে পাওয়ার আগে অনেকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, এরপরও মেলেনি প্লটের কাগজ। ভুয়া তথ্য ছড়িয়ে এই জমিগুলো যাতে হস্তান্তর করতে পারে লোকজন, হস্তান্তর করে তারা নিজেরা দখল করেছে। সিডিএ এটা নিয়ে কোনো চিন্তাই মনে করে নেই। প্রত্যেকটা প্লটের মতো ওই যে একটা ড্যামেজিং প্লটের মতো অবস্থা রয়ে গেছে, অথচ চট্টগ্রামে সবচাইতে সুন্দর একটা আবাসিক এলাকা গড়ে তুলতে পারতাম। আমরা আশা করব বর্তমানে যারা নতুন সরকার, বৈষম্য মুক্ত সমাজে আমরা বৈষম্য মুক্ত হব। চট্টগ্রামের কোনো আবাসিক এলাকা পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিডিএর থেকে যতটুকু সম্ভব আমরা সেগুলো সমাধান করব, আর বাকি যে বিষয়গুলো সিডিএর হাতে নেই সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বিতভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনিয়মের কারণে 10টি আবাসিক প্রকল্প আলোর মুখ দেখেনি। শুধু প্লট বিক্রি করে দায়িত্ব এড়িয়ে গেছে সংস্থাটি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বেনাপোলে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিজিবির যশোরস্থ 49 ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে 22 সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের কলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারণী কুমারের নেতৃত্বে 16 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বিজিবি জানান, সমন্বয় সভায় বাংলাদেশ ভারত সীমান্তে যে কোনো ধরনের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরনের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও দুই পক্ষ একমত হন। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্থার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে রাজশাহীর সারদায় 40তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। আইজিপি কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক তুলে দেন। আইজিপি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করছে সমগ্র জাতি। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন,
নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা সমগ্র জাতির। বান্দরবানের লামায় অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ অপহৃতদের পরিবারের কাছে 2 লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ভোরে লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পার্শ্ববর্তী এলাকায় ক্ষেত খামারে কাজ করতে যায় চকরিয়া মানিকপুরের শ্রমিকরা। পাহাড়ের অস্ত্রধারী একদল সন্ত্রাসীরা হানা দিয়ে অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী অপহৃতের উদ্ধারে পাহাড়ের সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালাচ্ছে। বাংলাদেশের নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সহ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও সশস্ত্র বাহিনীর প্রধানগণের নিয়োগদানের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রতিষ্ঠা এবং দেশের সকল বিভাগে হাইকোর্টের একটি বেঞ্চ গঠনের জন্য সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রবাসীদের ভোটাধিকার প্রদান এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে স্বচ্ছতা ও গণতন্ত্র আনতে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। এছাড়া পুলিশ সংস্কার কমিশন মব কন্ট্রোলের জন্য জাতিসংঘ প্রণীত বিধি অনুসরণের জন্য সুপারিশ করেছে। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে বর্তমানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে বাংলাদেশের নাম জনগণতান্ত্রিক বাংলাদেশ করার সুপারিশ করেছে, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র এই 5টি মূলনীতি রাখা হয়েছে। একই সাথে সংবিধান সংশোধনের জন্য গণভোটের ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে সংবিধানের 70 অনুচ্ছেদ বাদ দেয়া, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন, সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি। অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোনো ব্যক্তি বা কোনো একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয়। সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মোট 150টি সুপারিশ করেছে, যেখানে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী ও দায়িত্বশীল করার বিষয় অন্তর্ভুক্ত আছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদেরকে ক্ষমতায়িত করা, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করা। ডেমোক্রেটাইজেশন এন্ড অ্যাকাউন্টেবিলিটি অফ পলিটিক্যাল পার্টিস, এটা চারটিখানি কথা নয়, এটা বলা সহজ, কিন্তু এটা আমাদের করতে হবে। দেশের দুর্নীতি দমন কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে এ সংক্রান্ত কমিশন মোট 47টি সুপারিশ করেছে। দুদকের কর্মচারীদের বেতন ভাতা, সরকারি বেতন স্কেলের দ্বিগুণ করা, স্বার্থের দ্বন্দ্ব নিরসন আইন প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশ এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। একটি কৌশল পালন করতে হবে, যার মধ্যে এই যে রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামোকে শুধু দুর্নীতি বিরোধী শুধু প্রত্যয় না, সক্ষমতা বৃদ্ধির জন্য যে অঙ্গীকারগুলো দরকার, দায়িত্ব এবং কর্তব্য সেটি নির্ধারণ করা, বিশেষ করে সকল রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ক্ষেত্রে সেটির জন্য প্রযোজ্য হবে। আর পুলিশ সংস্কার কমিশন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশমালা সরকারের কাছে তুলে ধরেছে, যেখানে চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন আইন শিথিল করা, ফৌজদারি কার্যবিধি আধুনিকায়ন, মব কন্ট্রোলের জন্য জাতিসংঘ প্রণীত বিধিমালার ভিত্তিতে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। ইউজ অফ ফোর্স এগেইনস্ট মব, বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করতে যান, জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন।
তো আমরা বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি। সরকারের উদ্যোগে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছে এসব সুপারিশ দ্রুত বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন কমিশন প্রধানগণ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সবগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আনুষ্ঠানিকভাবে বৈঠক করবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের জন্য আগামী মার্চ মাস থেকে শুনানি শুরু হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। মইদুল ইসলামের রিপোর্ট। 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সদস্যরা জানান কিভাবে এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে সংস্কার কমিশনের সুপারিশমালা। রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার করতে ঐক্যমত্য হতে পারে তার উপর সংস্কার নির্ভর করছে বলেও জানান তারা। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এই বছরে হবে, আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছর জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। ব্রিফিংয়ে জানানো হয় জুলাই আগস্ট নৃশংস গণহত্যার বিচার অবশ্যই হবে এবং আগামী মার্চ মাস নাগাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের শুনানি শুরু হবে। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। গণহত্যার দায়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সরকারের অবস্থান ব্যক্ত করেন উপদেষ্টারা। সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে, কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে। আপনারা ভিডিও দিচ্ছেন, আমরা ভিডিও জোগাড় করছি, দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে। কাজে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির মাধ্যমে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব সংস্থার দায়িত্ব পাওয়ার বিষয়ে গোয়েন্দা রিপোর্টে সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য দেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বাবা, বোন, চাচা সহ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এদিকে চটপটির দোকান ও 2টি রেস্টুরেন্টের বিপরীতে 234 কোটি টাকা ঋণ দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই দুর্নীতির সাথে এস আলম ও তার ছেলে জড়িত বলেও জানান তিনি। জনাব সাইমা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় ট্রাম্প আসলেও দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। আসন্ন চীন সফরকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুদেশের মাঝে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু নিয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফ করেন। জানান, সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়াবলী। তিস্তা নিয়ে চীনের সাথে হওয়া চুক্তির নবায়নও হচ্ছে এই সফরে। প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে, বিনিয়োগ মানে ঋণ, প্রধানত ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। যেটা এমওইউ আছে এই নদীর সহায়তা, নদী নিয়ে কোঅপারেশনের ব্যাপারে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে। সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, শাসন ক্ষমতা পরিবর্তনে বাংলাদেশের সাথে কোনো দেশের সম্পর্কে প্রভাব পড়বে না। তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে, আমি মনে করি যেটা স্মুথলি চলবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী 20 জানুয়ারি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। 25 তারিখ তার দেশে ফেরার কথা রয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তীব্র সমালোচনার মুখে সদ্য পদত্যাগী টিউলিপ সিদ্দিককে শুধু মন্ত্রীর পদ থেকে নয়, বরং এমপির পদ থেকেও সরিয়ে বিচারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই লেবার পার্টির নেতারা ব্রিটিশ সরকারের প্রতি দাবি জানান আত্মসাৎকৃত অর্থ বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার। লন্ডন থেকে রিয়াদ হাসানের রিপোর্ট। সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের দায়িত্ব ছিল আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধ করা, কিন্তু তিনি নিজেই সেই অভিযোগে বিদ্ধ হয়ে দায়িত্ব গ্রহণের 8 মাসের মধ্যে বিদায় নিতে বাধ্য হলেন। টিউলিপের বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে একটি বাড়ি ভাড়ার তথ্য গোপনের। এরপর সেন্ট্রাল লন্ডনে আওয়ামী লীগ নেতা মোতালিফের কাছ থেকে ফ্ল্যাট নেয়া এবং অন্যের মালিকানাধীন আরেকটি বাড়িতে বিনা ভাড়ায় বসবাস করা। অভিযোগ আছে টিউলিপের বোন আজমিনা সিদ্দিক রূপন্তীরও ফ্রিতে ফ্ল্যাট পাবার। ওই ফ্ল্যাটটিরও মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনজীবী। এছাড়া বাংলাদেশের রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের 400 কোটি পাউন্ড আত্মসাতে জড়িত থাকার অভিযোগও ওঠে টিউলিপের বিরুদ্ধে। এসব অভিযোগের সঙ্গে তার খালা শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতার খবরও প্রকাশ করে যুক্তরাজ্যের সব সংবাদপত্র। এসব ঘটনায় অনেক আগ থেকেই টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য বিএনপি। বাংলাদেশিদের জন্য কিছুটা আনন্দ হলেও আমরা মনে করি যে ঠিক ন্যায় বিচার হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ন্যায় বিচার তখনই আমরা ধরে নিব যে তাকে পার্লামেন্টারি গ্রুপ থেকে বা পার্লামেন্টের এমপি থেকে তার রেজিগনেশন ডিমান্ড করছি। লন্ডন লেবার পার্টির সদস্যরাও দাবি করেন দুর্নীতির অর্থ যেন বাংলাদেশে ফেরত দেয়া হয়। আমাদের দাবি এটাই থাকবে, আমাদের বাংলাদেশের জনগণের টাকাগুলা ওরা দুর্নীতি করে হাজার হাজার বিলিয়ন ডলার এদেশে পাচার করছে, এখানে বাড়িটারিও কিনছে সালমান খানের ছেলে সহ। আমরা কিন্তু আমাদের আগামীতে দাবি থাকবে যাতে এগুলা ফেরত বাংলাদেশে দেওয়া যায়। টিউলিপ ইস্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্য চাওয়া হলেও তারা এটিকে আওয়ামী লীগের বিষয় নয় বলে এড়িয়ে যান। সারা বিশ্ববাসী যে নেতিবাচকভাবে বাংলাদেশকে চিনল বা জানল, তাতে বাংলাদেশি হিসেবে সবাই কিছুটা হলেও অস্বস্তিতে ভুগছেন। রিয়াদ হাসান, লন্ডন, যুক্তরাজ্য।